অর্থনীতি কেবল কিছু গাণিতিক সংখ্যা সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়। অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। অর্থনীতির কঠিন আলাপকে সহজভাবে বিশ্লেষণ করতে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনাদের সাথে আছি আমি রিয়াজ তেজান। শুরুতেই দেখে নিচ্ছি আজ যা থাকছে। ব্যবসা সহজীকরণ করতে সরকারের উদ্যোগ, 14 দিনেই পাওয়া যাবে লাইসেন্স। শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা বন্ধ 44 কারখানাকে বেসরকারি খাতে দিচ্ছে সরকার। বাজার মনিটরিং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ বাণিজ্য সচিবের। এসব ছাড়াও থাকছে ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর এবং বিশ্লেষণ, সেই সাথে আলোচনা। ব্যবসা শুরু করতে লাইসেন্স, নিবন্ধন ও বিভিন্ন দপ্তরের অনুমোদন পেতে দীর্ঘ ভোগান্তির পড়তে হয় উদ্যোক্তাদের। সেই জটিলতা কমিয়ে 14 দিনে ব্যবসা শুরুর সুযোগ তৈরি করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিনিয়োগ বাড়বে, তৈরি হবে নতুন কর্মসংস্থান। দেশে একটি ব্যবসা শুরু করতে ট্রেড লাইসেন্স, কোম্পানি নিবন্ধন, টিআইএন, ভ্যাট নিবন্ধন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদন নিতে উদ্যোক্তাদের ঘুরতে হতো এক দপ্তর থেকে আরেক দপ্তরে। এতে ব্যবসা শুরু করতে লেগে যেত কয়েক সপ্তাহ, কখনো কয়েক মাসও। এই দীর্ঘসূত্রিতা দূর করে ব্যবসা বান্ধব পরিবেশ করে তুলতেই ব্যবসা শুরুর সময় 14 দিনে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় সব সেবা নির্ধারিত সময়ের মধ্যে দিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সমন্বিত করা হচ্ছে। লাইসেন্স সহজীকরণ করাটা ইজ ওয়ান অফ দ্য টপ মোস্ট এনেবলার্স। বিডার পক্ষ থেকে আমরা অনেকদিন ধরে এটার পিছিয়ে কাজ করছি। আমরা খুবই খুশি এবং উই অ্যাপ্রিশিয়েট আ লট যে এখন সরকারের টপ লেভেল থেকে এটাতে আসলে কাজ করার জন্য দের ইজ এনাফ এন্ডোর্সমেন্ট। কিভাবে ব্যবসা শুরু করতে আপনি আসলে 14 থেকে 20 দিনের মধ্যে শুরু করতে পারবেন এবং ওভার টাইম আপনার যে অ্যাপ্রুভালগুলো লাগে সেগুলো আপনি নিয়ে নেবেন, কিন্তু আসলে ব্যবসা শুরু করতে যাতে আপনার ওয়েট করতে না হয়, সেই জায়গাটাতে আসলে মূলত আমরা কাজ করার চেষ্টা করব। ব্যবসায়ীরা বলছেন, সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নতুন উদ্যোক্তা তৈরির পথ সহজ হবে, বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ, শক্তিশালী হবে বিনিয়োগকারীদের আস্থা, পাশাপাশি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণও বাড়বে বলে মনে করছেন তারা। আমাদের বিশেষ করে নারী উদ্যোক্তা, আমরা হাতে গোনা কিছু নারী উদ্যোক্তা পাই। ব্যবসায়ীদের জন্য, বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ সেখানে সৃষ্টি হয়েছে। মাননীয় বাণিজ্য মন্ত্রী যদি এই সুযোগ আমাদের দেশে বাস্তবায়ন করতে পারেন, যদিও একটু কঠিন হতে পারে আমাদের কাছে মনে হয়, তো সরকার বা রাষ্ট্র যদি চায় এটা করতে পারবে। এটা সুবিধা হবে কি, যে তরুণরা যেখানে কাজের খুঁজে মাঠে মাঠে দৌড়ায়, যেখানে নারী উদ্যোক্তারা শত ইচ্ছা থাকতেও তারা এখানে ওখানে একটা ছোট্টখাটো জবের জন্য, কর্মের জন্য ছোটাছুটি করে, তারা ফিরে আসবে। 14 দিনের মধ্যে এটা মানে সময়টা বেঁধে দিয়েছেন। দীর্ঘসূত্রিতাকে কমিয়ে নিয়ে আসবেন, এটা আমাদের বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য এটা অত্যন্ত সুখবর এবং আমরা চাই এই জিনিসগুলো শুরু হোক। 14 দিনে নিবন্ধন পেলে ব্যবসার ব্যয় ও সময় দুটোই কমবে। একই সঙ্গে বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। স্বপ্না স্মৃতি, ওয়ান নিউজ, ঢাকা। পাওয়া যাবে এমন একটি প্রতিবেদন দেখছিলাম, আলোচনায় যাব। আমাদের সাথে আজ আলোচনার জন্য পুরোটা সময় থাকছেন ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইসলামের সাবেক সাধারণ সম্পাদক জাকির উদ্দিন আহমেদ। জাকির উদ্দিন আহমেদ, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সরকার একটি উদ্যোগ, 14 দিনের লাইসেন্স পাওয়া যাবে এবং এর আগেও আমরা দেখলাম যে বিডা নানা ধরনের সেবা দেওয়ার কথা বলছিল, এক ওয়ান স্টপ সার্ভিস, এই ধরনের সুযোগের কথা বলছিল, কিন্তু এগুলো আসলে দিন শেষে সংকট থেকেই যায়। মূল সংকটটা কোথায়? আপনারা তো নানা ধরনের ব্যবসার বাণিজ্য তৈরি করেন, আসলে ঝামেলাগুলো কোথায় হয় লাইসেন্সিং এর ক্ষেত্রে? ঝামেলা হচ্ছে, প্রথমত হচ্ছে একটু তো দুর্নীতি রয়েই গেছে। সেটা হচ্ছে যে একটা লাইসেন্সের জন্য আমি প্রথমে পয়সা জমা করলাম হচ্ছে আপনার ব্যাংকের রিসিপ্টটা কিন্তু জমা করতে হয় হার্ড কপি আপনার, যদি আমি ট্রেড লাইসেন্সের কথা বলি, অধিদপ্তরে, দ্যাট মিনস আপনার সিটি কর্পোরেশনে। তো ওইখানে কিন্তু একটা সময়ের মানে ব্যবধান আমরা দেখতে পাই, মানে সময়টা নিয়ে ফেলে। তারা বলে অনেকগুলো জমে গিয়েছে বা অনেকটু সময় লাগবে, সেই জায়গায় হয়তো কিছু পয়সা দিলে তারা কুইক কাজটা করে দেয়। একটা ভালো দিক হচ্ছে যে
এইটাকে টোটালটাকেই যদি আমরা অটোমেশনের মাধ্যমে, আমরা ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা পুরো প্রক্রিয়াটাকে প্রসেস করতে পারি, তাহলে কিন্তু ওই অফিসে যাওয়ার আসলেই কোনো প্রয়োজন হয় না, যেটা আমাদের বর্তমান সরকার ব্যবস্থা নিচ্ছেন। অফিসে না গিয়ে বিশ্বের প্রতিটি দেশে কিন্তু ঘরে বসে বা অফিসে বসেই তার সমস্ত লাইসেন্সিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে। হ্যাঁ, এখানে একটা চ্যালেঞ্জ থাকে, সেটা হচ্ছে আমরা যদি কোনো ভুল পেপার অথবা ডুপ্লিকেসি করে আমরা কোনো পেপার সাবমিট করি, সেটা তাদের সাথে তারা চেক ব্যাক করে সেটা অথেন্টিক কিনা তারপরে তারা জানাবে। সেই ক্ষেত্রেও কিন্তু সমাধান রয়েছে। তারা চেক ব্যাক করে অনলাইনে একটা আপডেট দিতে পারে যে হ্যাঁ এটা আন্ডার প্রসেস, অথবা আপনার ডকুমেন্টগুলো চেক করা হচ্ছে, সেভাবেও কিন্তু সমাধান দেয়া যেতে পারে। তো প্রথমত হচ্ছে এই যে 14 দিনের মধ্যে সরকারের যে একটা টার্গেট, এই জায়গায় আমি আমার চোখে চ্যালেঞ্জ মনে করছি সরকারি সংস্থাগুলোর মধ্যে একটা সমন্বয়হীনতা। বাংলাদেশে একটা পাসপোর্ট পেতে 1 মাসের বেশি সময় লাগে, মানে এই যদি আমি 7 দিনের মধ্যে যাই তাহলে আমাকে বাড়তি পে করতে হয়। এই জায়গায় আসলে একটা লাইসেন্স, মানে লাইসেন্সে তো অনেকগুলা দপ্তর থাকে, অনেকগুলা মন্ত্রণালয়ের পারমিশন লাগে, পরিবেশ দপ্তরের পারমিশন লাগে। এই পারমিশনগুলা দিয়ে আমাকে 14 দিনের মধ্যে দিবে, এটা কি খুব কঠিন আপনার কাছে মনে হয়? কারণ বলছে ডিজিটালাইজেশনের মাধ্যমে হবে, কিন্তু বাংলাদেশের প্রসেস তো ডিজিটালাইজেশনের কথা তো সে অনেক আগে থেকেই শুনছি। আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা শুনেছি, ওইটা হয়তো এখন নতুনভাবে আমরা সিঙ্গেল উইন্ডোর কথা শুনছি। প্রক্রিয়া কিন্তু সেম, ব্যাকএন্ডের কাজ কিন্তু সব সেম। এখন আমার চোখে চ্যালেঞ্জ হচ্ছে এই যে আদার স্টেক হোল্ডার, সাপোজ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের অনুমোদন, ভূমি এবং করের অনুমোদন, তারপরে পরিবেশ ছাড়পত্রের অনুমোদন, এই যে তাদের মধ্যে সমন্বয়হীনতা, এইটাকে একভূত করা দরকার। পাশাপাশি এক একজনের কাগজের রিকোয়ারমেন্ট কিন্তু এক এক রকম, এক একজনের ফর্ম এক এক রকম। এইটাকেই একটা স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করতে হবে, যে আমি ম্যাক্সিমাম একটা ফর্ম পূরণ করব, সেটা থেকে সবাই ডেটাগুলো তাদের মতো করে নিয়ে নেবে। তাহলে মানুষের হেসেল কমবে এবং সেটা প্রক্রিয়াটা অনেক ত্বরান্বিত হবে। এই সরকার শুরু থেকেই এসে এই অ্যানাউন্সমেন্টটা করার চেষ্টা করছে যে ব্যবসা শুরু করার জটিলতা কমাবে, এবং গত কয়েকদিন আগে আমরা দেখলাম বাণিজ্যমন্ত্রী সংসদে ওই কথা বলেছে যে 14 দিনের লাইসেন্স পাওয়া যাবে। তার মানে সরকারের সদিচ্ছা আছে। সংকটটা আসলে কি আমলাতন্ত্রে, মানে এই ঝামেলাটা কোথায় হয়? মানে 14 দিনে পাওয়ার ক্ষেত্রে, কারণ আমরা জানি যে এক টেবিল থেকে আরেক টেবিলে একটা ফাইল যেতেও অনেক সময় নেয়, অনেক ধরনের যেটাকে আমরা লাল ফিটার দূরত্ব বলি, সেগুলো কি কেটে যাবে এই খালি এই ঘোষণার পরেই? এটা আমি আমার মতে যদি বলি, এটা আমলাতান্ত্রিক জটিলতাটা হচ্ছে বিধিবিধান এবং কিছু আমরা সরকারি যখন একটা আদেশ হয়, এটার এগেনস্টে কিন্তু প্রত্যেকটা দপ্তরের একটা নিজস্ব বিধান থাকে, অথবা একটা আমরা বলি ফায়ার অ্যাক্ট, যে বা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, বা হচ্ছে আপনার যদি বলি পরিবেশ ছাড়পত্রের জন্য, এই যে তাদের ইন্টারনাল যে বিধিবিধানগুলো আছে সেইটার কিন্তু পরিবর্তন করতে হবে। আমি অধ্যাদেশ জারি করে দিলাম, আমি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে নিলাম, যখন এটা দফতর থেকে আরেকটা দফতরে যায় তাদের ইন্টারনাল যে পলিসিটা, এটাও কিন্তু রূপান্তর করতে হয়। এইটা যদি সাথে সাথে না করা হয়, তাহলে কিন্তু এই যে ঘোষণা দিল, এইটার কিন্তু সুফল আমরা আরও অনেক দিন সময় লেগে যাবে। তো এই জায়গায় এটা আমার অভিমত। না, এটা শুধু আপনাদের যারা দেশে ব্যবসা করছেন তাদের জন্য না, এটা যারা বিদেশে ব্যবসায়ী, যাদের বিনিয়োগ আনতে চাচ্ছে, তারাও বলছে বাংলাদেশের ব্যবসা শুরু করতে হইলে অনেক সময় লাগছে। মানে এটা ফরেন বিনিয়োগকারীরাও একই কথা বলছে, এবং তাদের জন্যই এই সহজীকরণের ব্যাপারটা সবচেয়ে বেশি আলোচিত। মানে এটা কি শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কিনা, আপনার মন্তব্য শুনে আমরা এই পার্টটা শেষ করতে চাই। অবশ্যই হবে, এটা আমি বিশ্বাস করি, এবং অবশ্যই সম্ভব। এইটা এক কথাই হচ্ছে, এটা কোনো রকেট সায়েন্স না, এটা খুবই সম্ভব। আমরা একটা আমব্রেলার নিচে এসে একটা ভালো সফটওয়্যার করতে হবে, এবং অবশ্যই মনে রাখতে হবে সেটা থেকে যাতে ব্রাক সৃষ্টি না হয়, এবং এটাকে যাতে কেউ হ্যাক না করতে পারে, এই জায়গায় কঠোর নজরদারি রাখতে হবে। জি, আপনি বলছিলেন একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি, বরং প্রসঙ্গটা চেঞ্জ করে আসছি। দর্শক, আলোচনা করছিলাম 14 দিনের লাইসেন্স পাওয়ার বিষয়টি। একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি বাণিজ্য সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি রিয়াজ তেজান। দীর্ঘদিন ধরে বন্ধ ও লোকসানে থাকা 44টি রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
সরকারি বেসরকারি অংশীদারিত্ব, যৌথ বিনিয়োগ, দীর্ঘমেয়াদী ইজারা বা সরাসরি বিক্রির মাধ্যমে কারখানাগুলো পুনরায় সচল করতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব চাওয়া হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা জানিয়েছে, কারখানাগুলোর মধ্যে বস্ত্র খাতের 12টি, চিনি ও খাদ্য শিল্পের 13টি, রাসায়নিক শিল্পের 10টি, পাটকল 5টি এবং ইস্পাত ও প্রকৌশল খাতের 4টি কারখানা রয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে 107টি কারখানা রয়েছে, যার 64% বন্ধ। ফিরছি আলোচনায়। আমাদের সাথে রয়েছেন ইসলামের সাধারণ সম্পাদক জাকির উদ্দিন আহমেদ। জনাব জাকির উদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। সবশেষ যে তথ্যটা দেখলাম যে শিল্প মন্ত্রণালয়ের 107টি প্রতিষ্ঠানের মধ্যেই 64% বন্ধ রয়েছে, মানে 107টির মধ্যে অর্ধেকেরই বেশি বন্ধ। মানে সরকারি প্রতিষ্ঠানগুলোর এমন বেহাল দশার কেন, এবং সরকারের টনক নড়েছে যে এটা বেসরকারি খাতে দিবে, এই ধরনের চিন্তা এতদিন পরে এসেছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? চিন্তা এসেছে, এটা ভালো দিক। চিন্তাটা আরও আগে আসা উচিত ছিল। এই জায়গায় আমি যদি একদম মোটা দাগে বলি, অবশ্যই যার অর্থ আছে তাকেই হুট করে দিয়ে দিতে হবে, ব্যাপারটা এরকম করা যাবে না। এখন কিন্তু ওয়ার্ল্ড অনেক চেঞ্জ হয়েছে। আমাদেরকে করতে হবে একটা ছোট্ট পলিসি নিতে হবে। প্রত্যেকটি কারখানা, যেই কারখানাগুলো যেভাবে চলার কথা, ওইখান আমাদের মতো ব্যবসায়ীদের কাছ থেকে প্রস্তাবনা নিতে হবে, তাকে এই কারখানাটা কেন দেয়া হবে, সে এটা কিভাবে চালাবে, একটা প্রজেকশন দিতে হবে তাকে। 3 বছর, 5 বছর বা 10 বছর মেয়াদি। যার প্রজেকশনটা বেস্ট মনে করবে তাকেই দেয়া উচিত। তাহলে কারখানা ভালো চলবে, সরকার মুনাফায় আসবে এবং এখানে কর্মসংস্থানের যোগান ঘটবে। এটা ভালো বলছেন যে যার আসলে এই দক্ষতাটা আছে তাকেই দেওয়া উচিত, কিন্তু সরকার আসলে এইগুলো নিলামের মতো করেই ছাড়বে হয়তো, বা এটা নিয়ে প্রপোজাল চাচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে কারা নিবে। সেক্ষেত্রে কি এটি পয়সা দিয়ে বা বিনিয়োগ দিয়ে নিতে হবে? এটা আপনি এখন পর্যন্ত কতটুকু বুঝতে পেরেছেন ব্যাপারটা? না, প্রথমত হচ্ছে নর্মাল প্র্যাকটিস হচ্ছে বিনিয়োগের জন্যই তো এখন সে সরকার চাইবে, অফার করবে যে আপনারা কারা কারা ইন্টারেস্টেড, এটাকে একটা প্রাইস নির্ধারণ করবে, যে বিড করে বেশি প্রাইস দিবে তাকেই দিয়ে দিবে। বাট বেশি প্রাইস দিয়ে নিয়ে সে প্রপারলি এটাকে চালাবে কি না, আমরা কিন্তু এর আগে অনেকগুলো মানে আমাদের ব্যবসায়ীদের কিছু আমি বলবো যে ব্যাক লক বা আমরা বলবো ব্যবসায়ীদের কিছু অসৎ কিছু উপায় আমরা ব্যবহার করি, তো সেইটা যাতে না করতে পারে সেই ব্যবস্থাপনার জন্যই কিন্তু এই কথাটা বলা। এর আগে আমরা দেখেছি যে পাটকলগুলো দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় ছিল সেটা। আমরা দেখেছি যে একেবারে দলীয় লোকজনকে দেওয়া হয়েছে যারা আসলে পাট খাতের ব্যবসায়ী না, এবং প্রত্যেকটা পাটকল আবারও একই ধরনের লোকসান বা বন্ধে আছে। মানে আপনি যেটা বলছেন সেটা উদাহরণ আমরা জানি, কিন্তু এখনো যে দলীয়করণ করা হবে না বা দলীয় নেতাকর্মীদের হাতেই দেওয়া হবে না, এটার গ্যারান্টি কি? ওইটার জন্যই কিন্তু আমি বললাম যে এই পলিসিটা নেওয়া উচিত। প্রপোজাল দিতে হবে সে কিভাবে এটাকে চালাবে, কত বছর ধরে চালাবে এবং তার প্রজেকশন প্রফিট মার্জিন কিভাবে এনশিওর করবে। সেটা কিন্তু একটা দলের যারা রাজনীতি করে হঠাৎ করে ব্যবসায় এসে সে কিন্তু ওই প্রপোজাল বানাতে পারবে না। ওই ব্যবসা কিন্তু বুঝবে না যে এই ব্যবসার সাথে রিলেটেড, যার ওই ধরনের প্রিন্সিপাল বা ম্যানুফ্যাকচারিং যে এক্সপিরিয়েন্স আছে, সেই কিন্তু আপনাকে ভালো প্রপোজালটা দিতে পারবে। তো ওই জায়গায় আটকিয়ে দেওয়ার জন্য কিন্তু এই পলিসিটা আমি নিতে বলেছি। এখন বর্তমান সরকার কিন্তু অনেক নতুন নতুন পলিসি নিচ্ছে এবং নতুন নতুন সংশোধনী করেই কিন্তু ব্যবসাটাকে ভালোভাবে আমাদের বাংলাদেশে এস্টাবলিশ করতে যাচ্ছে। তো ওই জায়গায় আমরা যদি এই ছোট্ট পলিসিটা নেই, আমার বিশ্বাস ওই বিগত আমলের মতো আমার কাছে অনেকগুলো টাকা আছে বা দলীয় আমার কাছে কিছু পাওয়ার আছে, আমি নিয়ে নিব আর এটা মুখ থুবড়ে পড়ে থাকবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন হয়, যেমন আমাদের সব ধরনের ব্যবসা আসলে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি 6-7টা গ্রুপ আছে আমাদের, এই তাদের হাতেই চলে যায়। তো এখন ইস্পাতের কারখানাটা তারা নিয়ে গেল, ওই সিমেন্টের প্রজেক্টটা অথবা পাটের একটা কল তারা নিয়ে গেল, বরং নতুন উদ্যোক্তা আসবে না। তো দিন শেষে যারা গ্রুপ চালাচ্ছে তাদেরকেই তো দেওয়ার পসিবিলিটি বেশি, সরকার যদি আসলে সেটাই দেখে। দক্ষতার দিক থেকেও তারা হয়তো ভালো। এটা আসলে কিভাবে নতুন উদ্যোক্তাদের দেয়া যায়, কিভাবে প্রমিজিং একজন মানুষকে দেয়া যায় যে নতুন উদ্যোক্তাও তৈরি হলো, এটা ছড়িয়ে গেল, কি করা উচিত এক্ষেত্রে? এখানে গভর্নমেন্ট কিন্তু আরেকটা ইনিশিয়েটিভ নিয়েছে যে বন্ধ কারখানাগুলোকে চালুকরণের জন্য
ব্যাংক থেকে অর্থায়ন সহযোগিতা দেওয়া হবে, যারা বিগত আমলে অনেকদিন বন্ধ ছিল। হ্যাঁ। তো গভর্নমেন্টের এই কারখানাগুলোও তো বন্ধ, সেই ক্ষেত্রে যদি ব্যাংকিং ফ্যাসিলিটিস তাদেরকে দেয়া হয়, তারা মানে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ী অথবা মাঝারি ব্যবসায়ী বা ওয়েল এস্টাবলিশড ব্যবসায়ী দেখতে হবে। এখানে শুধু টাকা থাকবে, আমার মাসেল পাওয়ার আছে আমি নিয়ে নেব, ব্যাপারটা যাতে এটা না হয়, সেই জন্যই প্রপোজাল নেওয়ার মাধ্যমে এইটাকে একটা বোর্ড গঠন করবে এবং জুরি বোর্ড এখানে পারফেক্টলি যে বিজনেসটা রান করতে পারবে, যে তার শর্ত তার হচ্ছে আপনার পলিসি দিয়ে তাদেরকে হ্যাপি করতে পারবে, তাদেরকে দেওয়া উচিত। অর্থাৎ আপনি বলছেন শুধু যে আমার বড় ইনভেস্টমেন্ট আছে সেটা নয়, বরং এই ক্ষেত্রে বড় প্ল্যান যার কাছে আছে, যে এটাকে করতে হবে, পারবে, এটা আরও উন্নতির দিকে যেতে পারবে এবং কিছু চাইলে সরকার থেকে কিছু লোনের ব্যবস্থা করে দেওয়া, সেটিও করা যেতে পারে। আপনি বলছিলেন একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি। দর্শক, আলোচনা করছিলাম শিল্প প্রতিষ্ঠানগুলোকে যে বেসরকারি খাতে দেওয়া হবে সেই প্রসঙ্গ নিয়ে। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত জানাচ্ছি, সাথে থাকার জন্য ধন্যবাদ। বাজার মনিটরিং কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত ও প্রযুক্তি নির্ভর করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো এবং টিম লিডারদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছে বাণিজ্য সচিব মোহাম্মদ আতাউর রহমান খান। রোববার বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত কর্মশালায় বাণিজ্য সচিব বলেন, বাজার তদারকির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কার্যকর সমন্বয়, পারস্পরিক সহযোগিতা ও মাঠ পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের নিশ্চিত করা। এই জন্য টিম লিডারদের দক্ষ, সময় উপযোগী ও ফলাফল নির্ভর নেতৃত্বের ওপর জোর দেন তিনি। জানান, বাণিজ্য মন্ত্রীর নির্দেশনায় বাজার মনিটরিং ব্যবস্থাকে আরও আধুনিক করতে পাওয়ার অ্যাপ উন্নয়ন, টিসিবি কার্যক্রম, এআই ভিত্তিক মডেল চালু এবং বিদ্যমান বাজার মনিটরিং অ্যাপকে আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ে বাজার নজরদারি আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করতে হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আবারও ফিরছে আলোচনা। আমাদের সাথে রয়েছেন সাবের সাবেক সাধারণ সম্পাদক জাকিরউদ্দিন আহমেদ। আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। জি, একটা জিনিস যেটা আমরা জানি যে আপনার সাথে অনেকদিন ধরে পরিচয় থাকার কারণে, যে বাজার মনিটরিং অ্যাপ নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করছিলেন। আজকে সরকারের বাণিজ্য সচিবও একই কথা বলছেন যে প্রযুক্তি নির্ভরতা বাড়াবে, টিসিবির ক্ষেত্রে এআই সংযুক্ত করবে, বাজার মনিটরিংয়ের যে তাদের অ্যাপ আছে সেটাকে আরও বেশি কার্যকর করবে। বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে এই প্রযুক্তি কতটুকু কার্যকর এবং সেখানে সরকারি প্রযুক্তিগুলো আসলে কাজ করছে কিনা? ধন্যবাদ আপনাকে আবারও। প্রথমত হচ্ছে প্রযুক্তি কাজ করছে খুব স্লো। তাদের অ্যাপসের আপনি দেখবেন ডাউনলোড কয়জন করেছে, আপনি কয়জন ইউজার, প্রতিদিন কিন্তু আপনি আমার ফ্যামিলি, আপনার ফ্যামিলি বাজার করছে, বাট আপনি কি সেই বাজারের বর্তমান আজকের বাজারের দরটা কত সেটা কি দেখে বাজারে যাই? অথবা বাজারে যে পৌঁছানোর পরে কি আমি কোনো সাইনেজ দেখতে পারি? এখানে যখন ভোক্তা অধিদপ্তর যায় তখন একটা বোর্ড উপরে উঠে আসে, ওনারা যাওয়ার সাথে সাথে বোর্ডটা কিন্তু পায়ের নিচে চলে যায়। এটাই বাস্তবতা। এই জায়গায় এআই বেসড সলিউশন আছে, ওয়ার্ল্ডের অনেক দেশে এটা ইমপ্লিমেন্ট করে সুফল পেয়েছে, এটা শতভাগ সম্ভব। এই ধরনের প্রযুক্তিও কিন্তু অ্যাভেলেবেল আছে। এই বাণিজ্য মন্ত্রণালয়ে আপনার অনেকগুলো তরুণ উদ্যোক্তা আপনার এই প্রপোজাল দিয়েছে, এর মধ্যে আমিও দিয়েছি। তো এখন এটা কতটুকু কার্যকর হবে বা আদৌ গভর্নমেন্ট কতটুকু চাচ্ছে সেটা কিন্তু একটু খুঁটিয়ে দেখার ব্যাপার আছে। কারণ এই যে আমলারা কিন্তু বলে এটা হয়ে যাবে, এটা করব, এটা খুব ভালো উদ্যোগ, কিন্তু তাদের উদ্যোগগুলো বাস্তবায়িত হতে একটা সময় লেগে যায়। তাদের যে আমরা বলি যে দাপ্তরিক যে জটিলতা বা তাদের সদ ইচ্ছার একটু অভাব আমি দেখতে পাই। সাধারণত এই যে বাজার মনিটরিং এর ক্ষেত্রে সরকারের কতগুলো পরিদপ্তর কাজ করে? যেমন আমরা বাণিজ্য মন্ত্রণালয় আছে, কৃষি মন্ত্রণালয় আছে, বা এই ধরনের কতগুলা মানে পরিদপ্তর কাজ করছে বাজার মনিটরিং এর জন্য, এবং এই যে অ্যাপগুলো সমন্বয় করতে আসলে কি রকম হ্যাসেল আছে? প্রথমত হচ্ছে আপনার শেষের উত্তরটা আগে দেই। অ্যাপ এই মুহূর্তে দুইটা আছে, একটা হচ্ছে আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করছে, আর একটা হচ্ছে আপনার আমাদের যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তারা দুইজনেই কিন্তু বানিয়েছে আলাদা আলাদা।
আপনি দেখবেন আমাদের মধ্যে এই যে সমন্বয়হীনতার অভাব বারবার বলে এটা এখনও রয়ে গিয়েছে। আলাদা অধিদপ্তর, আলাদা বাজেট করবে, আলাদা অ্যাপস বানাবে। কেন ভাই, একটা অ্যাপস দিয়েই তো আমি সবাইকে, সব স্টেক হোল্ডারদেরকে নিতে পারি, যার যতটুকু এক্সেস সে ততটুকু এক্সেস পাবে। এবার আপনার প্রথম কোশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে অধিদপ্তর কতগুলো আছে এখানে। প্রাণী সম্পদ, পানি এবং মৎস্য অধিদপ্তর, এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ এবং কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাশাপাশি আপনার এখানে রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের একটা সেল আছে যারা বাজার তদারকি করে। এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে টিসিবি। টিসিবি হচ্ছে কিন্তু খাদ্যর দাম স্টেবল রাখার জন্য তারা কিন্তু ভর্তুকি দিয়ে অথবা একদম নিম্ন প্রাইস দিয়ে জনগণকে একটা প্রাইজের মাধ্যমে আপনার সেবাগুলো দিয়ে আসতেছে। এই যে প্রত্যেকটা স্টেক হোল্ডার, আপনি জেনে খুশি হবেন 11টা স্টেক হোল্ডারদেরকে নিয়ে কিন্তু আমরা একটা মিটিং করেছি। সেই মিটিং মানুষ তৈরি হয়েছে, কিন্তু আমরা ফলাফল দেখতে পাইনি। গত 1 বছরের আগের ঘটনা। এখন তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেডগুলো জানে, তাদেরকে পার্সোনালি বলার সময় অনেক ভালো ভালো কথাই আমরা বলতে শুনি যে প্রযুক্তি নির্ভরতা আনতে হবে, এই করতে হবে, বাজার মনিটরিং এই ব্যবস্থা আনতে হবে, কিংবা লাইসেন্সের ক্ষেত্রে ডিজিটালাইজেশন করতে হবে। এই কথাগুলো বলে সেই ইমপ্লিমেন্টেশনে গিয়ে দেখি যে ওই কাগজের পদ্ধতি রয়ে গেছে, ওই দপ্তরে ঘোরার সিস্টেমই রয়ে গেছে, এটাই থেকে যাচ্ছে। সরকারের সদিচ্ছা আছে, এটা বাস্তবায়নের জন্য তাকে কতটুকু কঠোর হতে হবে এবং কিভাবে করতে হবে, আপনার মাঠের অভিজ্ঞতা থেকে আমি শুনতে চাই। সরকার, আমি বিশ্বাস করি, কঠোর এবং সরকারের উদ্দেশ্য ভালো। এখন এই জায়গায় স্টেক হোল্ডারদেরকে কঠোরভাবে আদেশ দিতে হবে যে একটা টাইম লাইন। আমরা প্রাইভেট কোম্পানি যারা অর্গানাইজার বা আমরা প্রাইভেট কোম্পানি যারা চালাই, আমরা কি বলে দিই, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা নিচে যারা কাজ করে 7 দিনের মধ্যে এটা দিতে হবে। এই যে দিতে হবে, সেটা বুঝে নেওয়ার মানুষটাও কিন্তু প্রয়োজন। আমরা অনেক সময় অধ্যাদেশ জারি করে দেই, কিন্তু বুঝে নেওয়ার আর মানুষ থাকে না। বিভিন্ন প্রেশারে, বিভিন্ন কাজের প্রেশারে আমরা সেটা ভুলে যাই। এই জায়গায় প্রত্যেকটা স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমি বলবো, মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছে তাদেরকে বসে একটা টাইমলাইন ফ্রেম করে দিয়ে আমাদের এই উদ্যোগগুলোকে বাস্তবায়ন করতে হবে। বাজার ব্যবস্থাপনা যেমন সম্ভব, আমি বলবো এআই বেস সরকার চিন্তা করেছে, আর আমরা প্রাইভেট অর্গানাইজাররা যারা অলরেডি এআই বেস বানিয়ে বসে আছি, কেন ভাই আমাদের কাছ থেকে নেন না? কেন আমাদের যে উদ্ভাবনী সফটওয়্যার, আমাদের যে হার্ডওয়্যার তৈরি করেছি, এটা নিতে আপনাদের সমস্যা কোথায়? আমরা সরকারকে বলেছি 1 পয়সা দিতে হবে না, আমরা আমাদের মতো করে ইনভেস্ট করব, আপনার পুরো বাংলাদেশের বাজারকে মনিটরিং করে দেব, আপনাদের হাতে থাকবে, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এই জায়গায় সদ ইচ্ছার অভাব। নিশ্চয়ই আমরা মনে করি যে সরকার এখন যে কথাগুলো বলছে সেগুলোর বাস্তবায়ন হবে, বিশেষ করে প্রযুক্তিগত জায়গায়। এখন ওই সময় নাই আসলে প্রযুক্তিকে আমি অ্যাডপ্ট করব না, আমি খালি মুখে বলবো, সময় নাই। কারণ আমাদের এখন এনিহাউ প্রযুক্তিতে যেতে হবে, সেটা লাইসেন্সের ক্ষেত্রে হোক, বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে হোক। অনেক ধন্যবাদ জনাব জাকির উদ্দিন আমাকে কিন্তু সময় দেওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম ব্যবসা বাণিজ্যের নানা ধরনের দিক নিয়ে, বিশেষ করে এখন সময় আলোচিত যে সকল বিষয়গুলো আমাদের হাতে ছিল সেইগুলো নিয়ে। এই ছিল আজকের আয়োজনে। একটু পরে দেখবেন খেলার বুলেটিন। ব্যবসা বাণিজ্যের নানা খবর দেখতে চোখ রাখুন চ্যানেল 1-এর পর্দায়। যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।